হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের এর আগে আমি ওয়েস্ট বেঙ্গলের স্কিম নিয়ে আলোচনা করেছিলাম 8টার ক্লাসে। ওটার লিঙ্ক তোমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা তোমরা কমেন্ট বক্সে পিন করা আছে, ওখান থেকে পেয়ে যাবে। আর এই ক্লাসে আমরা দেখব গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনীগুলো একটা একটা জায়গায় এক নজরে। এটা যে কোনো এক্সামের জন্যই তোমাদের কাজে লাগবে, যেহেতু কালকে এক্সাম রয়েছে। তোমরা এটা সবাই একবার রিভাইজ করে নাও। প্রত্যেকটা খুঁটিনাটি তথ্য যেগুলো আমাদের ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সংবিধান সংশোধনী, সেগুলো কিন্তু এখানে রয়েছে। এবার দেখো, তোমাদের এর পরে যদি আর অন্য কোনো ক্লাস হয় সেটা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হবে, এবং সংবিধান সংশোধনীগুলো তোমাদের আমি এই মক টেস্ট, আমাদের যে অ্যাপের ইম্পর্টেন্ট নোট সেকশন রয়েছে, এখানে আমি তোমাদের আপডেট করে দেবো। তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে। কেমন? তো চলে যাব একদম প্রথম প্রশ্নতে। যারা যারা লাইভ রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। ফার্স্ট কোয়েশ্চেন তোমাদের জন্য কি, দেখো, কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতের সংবিধান সংশোধন করা যায়? কোন অনুচ্ছেদ বা আর্টিকেল অনুযায়ী ভারতীয় সংবিধান সংশোধন করা যায়? তো এক্ষেত্রে আমাদের 368 নম্বর আর্টিকেল হয়ে যাবে। দেখো, এখানে পার্ট 20তে ভারতীয় সংবিধান সংশোধনের ব্যাপারে বলা আছে, ঠিক আছে? ভারতীয় সংবিধানের সংশোধনের ব্যাপারটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে, সরি, দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা থেকে। এখনো পর্যন্ত ভারতীয় সংবিধানে কটা সংশোধন করা হয়েছে? দেখো, 104, 105টা অ্যাকচুয়ালি সংবিধান সংশোধন করা হয়েছে। কেমন? ভারতীয় সংবিধানের প্রথম সংশোধন কত সালে করা হয়? প্রথম সংশোধনী হয়েছিল 1951-তে। কোন সংবিধান সংশোধনীতে 85 অনুচ্ছেদে সংশোধন করে বলা হয় যে পার্লামেন্ট এবং অঙ্গরাজ্যের আইনসভার দুটো অধিবেশনের মধ্যে 6 মাসের বেশি ব্যবধান থাকবে না? এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে প্রথম সংবিধান সংশোধনী, অর্থাৎ 1951 সাল। 1951 সালের প্রথম সংবিধান সংশোধনী। এখানে আমরা কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখব। নবম তফসিল যোগ করা হয়েছিল এই প্রথম সংবিধান সংশোধনীতে। জমিদারি ব্যবস্থার বিলুপ্তি ঘটানো হয়েছিল। 31A 31B যুক্ত করা হয়েছিল। আর 19(2) 19(6) উপধারা সংশোধন করে 19 ধারায় উল্লিখিত স্বাধীনতার অধিকারের উপর যুক্তিসঙ্গত বাধা নিষেধ আরোপ করার ক্ষমতা রাষ্ট্রকে দেওয়া হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, কোন সংবিধান সংশোধনীতে সংবিধানের পার্ট 7 বাতিল করা হয়েছিল? এটা করা হয়েছিল সপ্তম সংবিধান সংশোধনীতে। এই সংবিধান সংশোধনীতে 258A, 290A, 350A, 350 এ, 372A, 378A এই অনুচ্ছেদগুলো, মানে আর্টিকেলগুলো যুক্ত করা হয়েছিল। ঠিক আছে, এগুলো তোমার বাতিল করা হয়েছিল। এগুলো অতটা তোমাদের করার দরকার নেই। এই জায়গাটা ভালো করে মনে রাখবে। সপ্তম সংবিধান সংশোধনীতে ভারতের অঙ্গরাজ্যগুলোর শ্রেণীবিভাগ ক, খ, গ, ঘ যে করা হয়েছিল সেটাকে বাতিল করা হয়েছিল এই সপ্তম সংবিধান সংশোধনীতে। পরবর্তী প্রশ্ন, কোন সংবিধান সংশোধনের মাধ্যমে দাদরা ও নগর হাভেলিকে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দেওয়া হয়? প্রথমে দাদরা নগর হাভেলি তো ভারতের অন্তর্গত ছিল না। তো এটা 10তম যে সংবিধান সংশোধনী হয়েছিল, তাতে দাদরা নগর হাভেলিকে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দেওয়া হয়েছিল। 1961 সালের আগস্ট মাসে এটা প্রণীত হয়েছিল। 1954 সালের 2রা আগস্ট পর্তুগিজ অধিকৃত দাদরা আর নগর হাভেলিকে স্বাধীন করা হয়েছিল। তারপরে সেটার মান্যতাটা দেওয়া হয়েছিল এই সংবিধান সংশোধনীর মাধ্যমে 1961-তে। এই সংবিধান সংশোধনীর দ্বারা ভারতে অন্তর্ভুক্ত করে এই দুটো অঞ্চলকে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদাটা দেওয়া হয়েছিল অ্যাকচুয়ালি, ঠিক আছে? কোন সংবিধান সংশোধনীর দ্বারা গোয়া ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পায়? 12তম সংবিধান সংশোধনী। এটা 1962 সালের মার্চ মাসে প্রণীত হয়। আর দেখো, 1961 সালে পর্তুগিজ শাসন থেকে গোয়া, দমন দিউ এগুলোকে মুক্ত করে ভারতের অন্তর্ভুক্ত করা হয় এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দেওয়া হয়। নেক্সট, নিচের কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে নাগাল্যান্ডকে পূর্ণ অঙ্গরাজ্য হিসাবে স্বীকৃতি প্রদান করা হয়? তো এক্ষেত্রে আমাদের যেটা হয়ে যাবে সেটা হচ্ছে
13তম সংবিধান সংশোধনী, যেটা 1962 সালে পাশ হয়েছিল। আর এই সংশোধনীতে নাগাল্যান্ডের প্রশাসনিক কাঠামো পরিবর্তনের জন্য 371A অনুচ্ছেদটা নিযুক্ত করা হয়েছিল, মানে যুক্ত করা হয়েছিল। নেক্সট, কোন সংবিধান সংশোধনীর দ্বারা পন্ডিচেরিকে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দেওয়া হয়? কোন আমাদের অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটা করা হয়েছিল? পন্ডিচেরিকে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা প্রদান করা হয়েছিল 14তম সংবিধান সংশোধনীর সাহায্যে। পন্ডিচেরি ফরাসি উপনিবেশ ছিল, আমরা জানি। এই সংবিধান সংশোধনীতে 1962 সালে হয়েছিল এটা, এই সংবিধান সংশোধনীটা, যেটাতে কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর জন্য আইনসভা মন্ত্রী পরিষদ গঠনের ক্ষমতা পার্লামেন্টকে দেওয়া হয়েছিল। কোন সংবিধান সংশোধনীর দ্বারা রাজ্য আইনসভার নির্বাচন সংক্রান্ত বিবাদে বিচার কার্য সম্পাদন করার ক্ষমতা হাইকোর্টকে দেওয়া হয়েছিল? 19তম সংবিধান সংশোধনী, এটা 1966-তে পাশ হয়। এই সংবিধান সংশোধনীর দ্বারা নির্বাচন সংক্রান্ত কোনো বিবাদ মীমাংসা করার জন্য নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করার ব্যবস্থা বাতিল করা হয়েছে। কোন সংবিধান সংশোধনীর দ্বারা সিন্ধি ভাষাকে 8ম তফসিলে স্থান দেওয়া হয়েছিল? তো দেখো, এক্ষেত্রে 21তম সংবিধান সংশোধনী হয়ে যাবে। এটা 1967 সালে প্রণীত হয়েছিল। কোন সংবিধান সংশোধনীর দ্বারা ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর বিলে রাষ্ট্রপতির স্বাক্ষর বাধ্যতামূলক করা হয়েছে? তো এক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে? 24তম সংবিধান সংশোধনী। পরবর্তী প্রশ্ন চলে যাব, তার আগে তোমরা কয়েকটা পয়েন্ট একটু দেখে নাও। এটা 1971 সালে প্রণীত হয়েছিল। 13 আর 368 অনুচ্ছেদ সংশোধন করে বলা হয়েছিল পার্লামেন্টকে মৌলিক অধিকার সহ সংবিধানের যে কোনো অংশ সংশোধন করতে পারবে, মানে পার্লামেন্ট, এবং রাষ্ট্রপতি তাতে সম্মতি দিতে বাধ্য থাকবেন। পরবর্তী প্রশ্ন, কোন সংবিধান সংশোধনী দ্বারা লোকসভার সদস্যদের সংখ্যা 525 থেকে 545 জন করা হয়? তো দেখো, এক্ষেত্রে আমাদের 31তম সংবিধান সংশোধনী হয়ে যাবে। এটা 1973 সালে হয়েছিল। কোন সংবিধান সংশোধনীর দ্বারা সিকিমকে ভারতের সহযোগী রাজ্য হিসেবে স্বীকার করা হয়? 35তম সংবিধান সংশোধনী, এটা 1974-এ হয়েছিল আর 2A অনুচ্ছেদ দ্বারা যুক্ত করা হয়েছিল। নেক্সট, কোন সংবিধান সংশোধনীর দ্বারা সিকিমকে পুরোপুরি ভাবে ভারতের অন্তর্ভুক্ত করা হয়? 36তম সংবিধান সংশোধনী, এটা 1975 সালে হয়েছিল। কোন সংবিধান সংশোধনীর দ্বারা রাষ্ট্রাধীন জলভাগ, মানে টেরিটোরিয়াল ওয়াটার্স, আর মহীসোপন আমরা এটাকে বলবো কন্টিনেন্টাল সেল, ঠিক আছে, জলভাগ আর যতটা স্থল রয়েছে আমাদের, এবং এক্সিকিউটিভ ইকোনমিক জোন যেটা, তো এগুলোর যাবতীয় ক্ষমতা কেন্দ্রের হাতে ন্যস্ত করা হয়েছিল। এটা কোন সংবিধান সংশোধনীর দ্বারা করা হয়েছিল? তো এক্ষেত্রে আমাদের হয়ে যাবে 40তম সংবিধান সংশোধনী, এটা 1976 সালে হয়েছিল। কোন সংবিধান সংশোধনীর দ্বারা ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যগুলো যুক্ত করা হয়েছে? 42তম সংবিধান সংশোধনী। দেখো, এখানে আমরা এটাকে আমাদের অ্যাকচুয়ালি মিনি কনস্টিটিউশন বলা হয়, সংবিধানের ক্ষুদ্র সংস্করণ। তো এটা খুব ইম্পর্টেন্ট, আমি সবকটা পয়েন্ট একবার বলে দিই, তোমরা দেখে নাও। এই সংবিধান সংশোধনী আইনটা 1976 সালে প্রণীত হয়েছিল, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, এই সংবিধান সংশোধনী আইনটাকে আমরা সংবিধানের ক্ষুদ্র সংস্করণ বা মিনি কনস্টিটিউশন বলি, মানে অনেক কিছু এটাতে সংশোধন হয়েছিল বলে আর কি। গুরুত্বপূর্ণ বিষয় যদি দেখি, দেখো, প্রস্তাবনায় সার্বভৌম, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র, এই যে শব্দগুলো, তার সাথে সামাজিক সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ, এই দুটো শব্দ কিন্তু যুক্ত করা হয়েছিল। প্রস্তাবনার শেষের দিকে জাতীয় ঐক্যর সাথে সংহতি কথাটা ব্যবহার করা হয়েছিল। পার্ট 4A, অর্থাৎ এই 4A-তে যে মৌলিক কর্তব্য সেটা আমি তোমাদের এখানে মেনশন করে দিয়েছি, তো সেটা যুক্ত করা হয়েছিল এই সংবিধান সংশোধনীতেই।
মন্ত্রিসভার পরামর্শ মতো কাজ করতে রাষ্ট্রপতি বাধ্য থাকবেন, এটা বলা হয়েছিল। লোকসভার সদস্যদের কার্যকালের মেয়াদ 5 বছর থেকে 6 বছর করা হয়েছিল। আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য কেন্দ্রীয় সরকার যে কোনো অঙ্গরাজ্যে সশস্ত্র বাহিনী পাঠাতে পারবে, এটা বলা হয়েছিল। হাইকোর্টগুলো কোনো কেন্দ্রীয় আইনের বৈধতা বিচার করতে পারবে না। বিচার বিভাগ সংবিধান সংশোধনের বৈধতা বিচার করতে পারবে না। রাজ্য তালিকায় দুটো বিষয় বন আর শিক্ষাকে যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছিল এই সংবিধান সংশোধনীতেই। কেমন? আচ্ছা, এই শিক্ষাকে যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত করে, এইটা তোমাদের প্রচুর আসে এক্সামে, ঠিক আছে, সবকটাই ইম্পর্টেন্ট, তার মধ্যে এইটা তোমাদের এখানে বনটা আসে না। শিক্ষাকে যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছিল কোন সংবিধান সংশোধনীতে? 42তম সংবিধান সংশোধনীতে। নেক্সট, কোন সংবিধান সংশোধনী দ্বারা সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়? তো দেখো, এক্ষেত্রে আমাদের 45তম সংবিধান সংশোধনী হয়ে যাবে। এটাও আমরা একটু দেখে নেব ইম্পর্টেন্ট পয়েন্টগুলো। ফার্স্ট পয়েন্ট, এই সংবিধান সংশোধনী আইনটা 1978 সালে প্রণীত হয়। 31 নম্বর আর্টিকেলটা বাতিল করে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়। কোনো অঙ্গরাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার ক্ষেত্রে বলা হয়েছিল যে প্রথম 6 মাসের জন্য, এবং এইভাবে 6 মাস করে সর্বাধিক 3 বছর পর্যন্ত রাষ্ট্রপতির শাসন বলবৎ থাকতে পারে। কিন্তু নির্বাচন কমিশনের মনে করেন যে সেই রাজ্য নির্বাচন করানোর দরকার রয়েছে, তাহলে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ কিন্তু শেষ হয়ে যাবে। রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কে যদি কোনো বিতর্কের সৃষ্টি হয়, তাহলে সুপ্রিম কোর্ট তার নিষ্পত্তি করবেন, এটাও বলা হয়েছিল এই সংশোধনীতে। রাষ্ট্রপতি মন্ত্রিসভার পরামর্শ মাফিক কাজ করতে বাধ্য থাকবেন। লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলোর সদস্যদের কার্যকালের মেয়াদ 6 বছর থেকে এখানে আবার 5 বছর করা হয়েছিল। প্রথমে দেখলাম 5 থেকে 6, আবার 6 থেকে 5 করা হলো। উপদেষ্টা পরিষদের সুপারিশ ছাড়া নিবর্তনমূলক আটক আইনে কোনো ব্যক্তিকে 2 মাস পর্যন্ত আটকে রাখা যাবে না, মানে আটকে রাখা যাবে, এটাও বলা হয়েছিল এই 45তম সংবিধান সংশোধনীতে। নেক্সট চলে আসবো, কোন সংবিধান সংশোধনীর দ্বারা 10ম তফসিল যুক্ত করা হয়? বাহান্নতম সংবিধান সংশোধনী। দেখো, এখানেও আমরা কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দেখে নেব। দলত্যাগ বিরোধী আইন মানে অ্যান্টি ডিফেকশন ল, এই আইনটা 1985 সালে প্রণীত হয়েছিল। এই বিলটা তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী দ্বারা লোকসভায় উত্থাপিত হয়। আর এই সংশোধনীতে 10ম তফসিল যুক্ত করে দলত্যাগের সংজ্ঞা নির্ধারণ করা হয় এবং দলত্যাগ বিরোধী ব্যবস্থা গ্রহণ করা হয়। এই আইনে 101, 102, 190 আর 191 যে আর্টিকেলগুলো, সেগুলো সংশোধন করা হয়। কেন্দ্রীয় আইনসভার যে কোনো কক্ষের যে কোনো সদস্য যে রাজনৈতিক দলের দ্বারা মনোনীত হয়েছেন, সেটা দল ত্যাগ করলে সংশ্লিষ্ট সদস্যপদ তার সদস্যপদ হারাবেন। এই কয়েকটা জিনিস তোমাদের এই 52তম সংবিধান সংশোধনীতে হয়েছিল, একটু নোট করে নেবে। নির্দল প্রার্থী মানে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসাবে নির্বাচিত হওয়ার পর সংশ্লিষ্ট সদস্য কোনো রাজনৈতিক দল যোগ করলে তার সদস্যপদ বাতিল হয়ে যায়। আইনসভার কোনো মনোনীত সদস্য পদ মানে না সদস্য পদ পাওয়ার পর 6 মাস এর আগে রাজনৈতিক দলে যোগ দিলে তার সদস্যপদ বাতিল হয়ে যায়। আইনসভায় কোনো দলের সদস্যদের 1/3 1/3 1/3 অংশ দলত্যাগ করলে সেটার ভাঙন ধরে বা সেটাকে স্প্লিট বলে গণ্য করা হয়। পরবর্তী প্রশ্ন, 61তম সংবিধান সংশোধনী নিচের কোনটার সাথে জড়িত? দেখো, এক্ষেত্রে আমাদের হয়ে যাবে ভোটারদের বয়স কমানো। এই সংবিধান সংশোধনীটা 1989 সালে প্রণীত হয়েছিল। এই আইনে 326 অনুচ্ছেদ সংশোধন করে ভোটাধিকার অর্জনের বয়সসীমা 21 থেকে 18 করা হয়েছিল। নেক্সট, কোন সংবিধান সংশোধনীর দ্বারা তপশিলি জাতি আর তপশিলি উপজাতির জন্য জাতীয় কমিশন মানে ন্যাশনাল কমিশন গঠন করা হয়? তো এই ক্ষেত্রে কোনটা হবে অ্যান্সার? দেখো, এক্ষেত্রে আমাদের হয়ে যাবে 65তম সংবিধান সংশোধনী। নেক্সট বলার আগে তোমাদের এইটা একটু বলে নিই। দেখো, এই সংবিধান সংশোধন আইন তোমার 1990-তে প্রণীত হয়েছিল এবং 338 অনুচ্ছেদটা সংশোধন করা হয়েছিল এটার সাহায্যে। নেক্সট চলে আসবো, কোন সংবিধান সংশোধনীর দ্বারা
দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল মানে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি হিসেবে ঘোষণা করা হয়েছে। তো এই ক্ষেত্রে আমাদের 69তম সংবিধান সংশোধনী হয়ে যাবে। দেখো, এই সংবিধান সংশোধনী আইন 1991 সালে প্রণীত হয়। দিল্লির শাসক লেফটেন্যান্ট গভর্নর হিসেবে যে অভিহিত হন সেটা এই সংবিধান সংশোধনীতে ঠিক করা হয়েছিল। দিল্লির লেফটেন্যান্ট গভর্নরকে সাহায্য করে এবং পরামর্শ দানের জন্য মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটা মন্ত্রী পরিষদ থাকবে, এটা বলা হয়েছিল এই সংবিধান সংশোধনীতে। এই মন্ত্রী পরিষদের সদস্য সংখ্যা দিল্লির বিধানসভার মোট সদস্য সংখ্যার 10% বেশি হবে না। রাষ্ট্রপতি দিল্লির মুখ্যমন্ত্রীকে নিযুক্ত করবেন। দিল্লির শাসন কার্য পরিচালনার জন্য 239 এবং 239 এই দুটো অনুচ্ছেদ কিন্তু যুক্ত করা হয়। কেমন? নেক্সট চলে আসবো, কোন সংবিধান সংশোধনী দ্বারা কোঙ্কনি, মণিপুরি, নেপালি এই তিনটে ভাষাকে 8ম তফসিলে অন্তর্ভুক্ত করা হয়? তো এক্ষেত্রে আমাদের কোনটা হয়ে যাবে? 71তম সংবিধান সংশোধনী। পরবর্তী প্রশ্ন বলার আগে তোমাদের এটা বলে দিই, এটা 1992 সালে প্রণীত হয়েছিল। কোন সংবিধান সংশোধনীতে পঞ্চায়েতি রাজকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়? তো দেখো, এক্ষেত্রে আমাদের হয়ে যাবে 73তম সংবিধান সংশোধনী। এটা 1992 সালে পাশ হয়। পার্ট IX 243 টু 243 ও যুক্ত করা হয়, যেখানে পঞ্চায়েতি রাজ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা রয়েছে। 11তম তফসিলে যুক্ত হয় এটা, আর 280 অনুচ্ছেদটা সংশোধন করা হয়েছিল। নেক্সট চলে আসবো আমরা, কোন সংশোধনীর মাধ্যমে 12তম তফসিল সংবিধানের সাথে যুক্ত করা হয়? তো এক্ষেত্রে আমাদের 74তম সংবিধান সংশোধনী হয়ে যাবে। এই সংবিধান সংশোধনীটা 1992 সালে পাশ হয়। 280 আর্টিকেল যেটা রয়েছে সেটা সংশোধন করা হয় এটার সাহায্যে। পার্ট IX মানে 243P থেকে 243ZG যুক্ত করা হয়েছিল এখানে। এই অংশে মিউনিসিপ্যালিটির গঠন, বিভিন্ন ওয়ার্ড আর কমিটি সমূহের গঠন, আসন সংরক্ষণ, কাউন্সিলরদের কার্যকাল, যোগ্যতা এইগুলো কিন্তু আলোচনা করা হয়েছে। নেক্সট, কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুর জন্য শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে? তো এটা করা হচ্ছে 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। এই সংবিধান সংশোধনীটা 2002 সালে পাশ হয়। 21A অনুচ্ছেদটা মৌলিক অধিকারে যুক্ত হয়। 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুর বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হয়। মৌলিক কর্তব্যের নতুন একটা ক্লজ বা উপধারা কে কে যুক্ত করা হয় মৌলিক কর্তব্যে, যাতে বলা হয় পিতা মাতা বা অভিভাবককে 6 বছর থেকে 14 বছর মানে সকল শিশুকে 6 থেকে 14 বছরের সকল শিশুকে শিক্ষার সুযোগ সুবিধা প্রদান করা, এটা পিতামাতার কর্তব্য। কেমন? নেক্সট, এটা 45 অনুচ্ছেদটা অ্যাকচুয়ালি সংশোধন করে এটা করা হয়েছিল। কেমন? নেক্সট চলে আসবো আমরা, কোন সংবিধান সংশোধনীর দ্বারা বোডো, মৈথিলি মানে এটা অ্যাকচুয়ালি বোড়ো হবে, হ্যাঁ, বোড়ো, মৈথিলি, ডোগরি ও সাঁওতালি এই ভাষাগুলোকে 8ম তফসিলের অন্তর্ভুক্ত করা হয়? তো দেখো, এক্ষেত্রে আমাদের হয়ে যাবে কোনটা? 92তম সংবিধান সংশোধনী। 8ম তফসিলে মোট সরকারি ভাষার সংখ্যা মানে সংখ্যা তোমার 18 থেকে 22টা হয়। 8ম তফসিলে মোট সরকারি ভাষার সংখ্যা 18 থেকে বেড়ে 22টা হয়েছিল এই 92তম সংবিধান সংশোধনের মাধ্যমে। নেক্সট, কোন সংবিধান সংশোধনীতে পার্ট IXB যুক্ত করা হয়েছিল? এটা করা হয়েছিল 97তম সংবিধান সংশোধনীতে। এটা 2012 সালে পাশ হয়েছে। IXB কম্পারেটিভ সোসাইটি সংবিধানের 4র্থ অধ্যায়ে এই 43 বি অনুচ্ছেদ দুটো যুক্ত করা হয়েছে। এই সংবিধান সংশোধনীর দ্বারা সমবায় সংস্থাগুলোর অর্থনৈতিক কাজকর্মকে উৎসাহিত করার প্রচেষ্টা চালানো হয়েছিল। নিচের কোন সংবিধান সংশোধনীর দ্বারা বাংলাদেশ আর ভারতের মধ্যে ছিটমহল আদান প্রদান করা হয়েছে? ছিটমহল
তো দেখো এক্ষেত্রে আমাদের হয়ে যাবে 100তম সংবিধান সংশোধনী। কেমন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কোন সংবিধান সংশোধনীতে জিএসটি বিল উত্থাপন করা হয়? 101তম সংবিধান সংশোধনী। কোন সংবিধান সংশোধনীতে পিছিয়ে পড়া শ্রেণীর জন্য গঠিত জাতীয় কমিশনকে, মানে ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস, সাংবিধানিক মর্যাদা, কনস্টিটিউশনাল স্ট্যাটাস দেওয়া হয়েছিল? তো দেখো এক্ষেত্রে আমাদের 102তম সংবিধান সংশোধনী হয়ে যাবে। নেক্সট, কোন সংবিধান সংশোধনীর দ্বারা অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর, মানে ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য 10% সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে? 103তম সংবিধান সংশোধনী। কোন সংবিধান সংশোধনীর দ্বারা লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলোতে ইঙ্গ ভারতীয়দের মনোনয়ন বাতিল করে দেওয়া হয়েছে? 104তম সংবিধান সংশোধনী। সংবিধানের 105তম সংশোধনী কত সালে প্রণীত হয়? 2021 সালে প্রণীত হয়েছিল। দেখো এরপরে আমি তোমাদের যা যা ভিডিও পাবলিশ করব সেগুলো তোমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি শেয়ার করে দেবো লিঙ্ক। ইউজফুল বলে মনে হলে লাইক আর শেয়ার করতে বলবে না বন্ধুদের সাথে। যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে নাও। আর এই অ্যাপের আজকে মক টেস্ট সেকশনে তোমাদের প্রচুর জিকে এবং সিএর আমি তোমাদের কন্টিনিউয়াস টেস্ট দিয়ে যাবো, তোমরা ওগুলো কিন্তু প্র্যাকটিস করতে থাকবে। কেমন? তো দেখা হচ্ছে এবং কথা হচ্ছে নেক্সট ক্লাসে আবার। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। কালকে সবাই ভালোভাবে এক্সাম দেবে। বেস্ট অফ লাক।